বিশ্বে একটা ঘটনাকে কেন্দ্র করে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, হস্তচিত হয়েছে, স্ট্যাচু হয়েছে, যা কখনো কল্পনা করা যায় না এগুলো ঘটতে পারে। সেটি হচ্ছে যে এই অ্যাপস্টেন ফাইল। এই অ্যাপস্টেন ফাইল সম্পর্কে আমরা কম বেশি কিন্তু সবাই জানি কি ঘটনা হয়েছে। তারপরে আমি খাঁটি বাংলা ভাষায় একটা মিনিট এই অ্যাপস্টেন ফাইল সম্পর্কে আমি বলবো, যেটি বিভিন্ন ঘাটাঘাটি করে যে তথ্যগুলো আমি পেয়েছি সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই জেফ্রি অ্যাপস্টেন নামে একজন ব্যক্তি, তিনি আমেরিকার একটা প্রত্যন্ত দ্বীপের মধ্যে একটা খাঁটি বাংলায় বলা যেতে পারে যে একটা পতিতালয় গড়েছেন। সেই পতিতালয়ে এই জেফ্রি অ্যাপস্টেন এবং তার স্ত্রী সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 5 থেকে 10-12 বছরের কন্যা শিশুদেরকে সেখানে পাচার করা হতো সেই দ্বীপে, এবং সেখানে নিয়ে যাওয়া রাখা হতো, শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন মূলক কাজ করা হতো সেখানে। এবং সেখানে যে খদ্দের, খাঁটি বাংলা ভাষায় খদ্দেররা ছিলেন, তারা হচ্ছে বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান এবং ব্যবসায়ীরা, বিজ্ঞানীরা। তা আমরা ইতিমধ্যে তাদেরকে আমরা দেখেছি বা জেনেছি। এবং এই যে এতদিন ধরে এই দ্বীপের মধ্যে, এই পতিতালয়ের মধ্যে যা কিছু ঘটেছে, এই জেফ্রি অ্যাপস্টেন এই সমস্ত বিষয়কে একসাথে করে একটা পাণ্ডুলিপি করেছেন, একটা বইয়ের মতো করেছেন, একটা পুস্তক করেছেন। তার মধ্যে প্রায় 3 লক্ষ পৃষ্ঠা এবং প্রায় হাজার হাজার ভিডিও সেখানে একসঙ্গে করে একটা ফাইল করেছেন, যার নামকরণ করা হয়েছে অ্যাপস্টেন ফাইল। এটি হচ্ছে অ্যাপস্টেন ফাইল। এই অ্যাপস্টেন ফাইলের মধ্যে এমন এমন বিভৎস ঘটনাগুলো রয়েছে যা আমরা ইতিমধ্যে জেনেছি। এই বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিরা সেখানে গিয়ে কিভাবে পার্টি করতেন এবং সেই কন্যা শিশুদের 10 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের সঙ্গে যৌন নিপীড়ক, তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের চিত্র, এবং এক পর্যায়ে তাদেরকে হত্যা করা হতো। আর কিভাবে হত্যা করা হতো সেই ব্যাখ্যায় আমি যাব না, যা অত্যন্তই কষ্টকর, যা কখনো কল্পনা করা যায় না। তেমনটাই বিষয় এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু আমার এই অ্যাপস্টেন ফাইল সম্পর্কে যতটা না কনসার্ন, তার থেকে আমার একটা কনসার্নের জায়গা হচ্ছে এই বাংলাদেশের কিছু প্রগতিশীল নারীবাদী, আবার অনেকেই কিছু নাস্তিকতায় বিশ্বাসী যারা আছেন তাদেরকে নিয়ে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমি যখন ছিলাম, তখন আমি বেশ কিছু বই পড়েছিলাম পশ্চিমাদের জীবন চরিত্র এবং শতাব্দীর পর শতাব্দী তাদের যে উচ্চবিলাসী জীবন চরিত্র, তাদের যে হাজার হাজার টাকার মালিক, তারা ধনী ব্যক্তিদের যে তাদের যে চাওয়া পাওয়া যাদের ছিল, ঠিক এই ঘটনা যেটি ঘটেছে না, তারা সেই আদিকাল থেকেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটিয়ে আসছে। তো সেই বই পুস্তকের মধ্যে এই বিষয়গুলোই কিন্তু সেখানে ছিল। এমনকি এই পশ্চিমাদের বেশ কিছু ফ্যামিলি রয়েছেন এবং জনগণ রয়েছেন, তারা এখান থেকে বের হতে চায় এই জন্য যে তাদের ফ্যামিলির মধ্যে কোনো ধরনের কোনো ফ্যামিলি বন্ডেজ নেই। তার সন্তানরা, ছেলেরা যাচ্ছে একদিকে, মেয়েরা যাচ্ছে একদিকে, বাপ যাচ্ছে একদিকে, মা যাচ্ছে আর একদিকে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ফ্যামিলি বন্ডেজ নেই। এমনকি এই পশ্চিমাদের ভাই বোনের সঙ্গেও একটা শারীরিক সম্পর্কের ব্যাপার চলে আসে, যা কখনো কল্পনা করা যায় না। এক পর্যায়ে তারা বিভিন্ন জনের সাক্ষাৎকার নেওয়া হয় সেখানে, এবং তারা আকুতি কাকুতি কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে যে আমরা একটা ফ্যামিলি বন্ডেজ চাই, আমাদের সোনা দানা গয়নাগাটি কোনো কিছুর প্রয়োজন নাই, আমরা ফ্যামিলি বন্ডেজ চাই, যা একমাত্র একটা ইসলামিক কান্ট্রিতে, যা একমাত্র আমার এই বাংলাদেশের মধ্যে দেখা যায়। আপনি দেখেন, আমার এই বাংলাদেশের মধ্যে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলির একটা ভাই যদি আজকে একটা কিছু ঘটনা ঘটে, দেখেন তাদের বাসার মধ্যে, তাদের ফ্যামিলির মধ্যে রোজ কিয়ামত ঘটে যায়। আমার বাংলাদেশের মধ্যে এই যে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, বউয়ের প্রতি স্ত্রীর ভালোবাসা, আপনি এই বিষয়গুলো আপনি কোথায় পাবেন বলেন তো? অথচ একদল এই বাংলাদেশের কিছু পাশ্চাত্যের, এই পশ্চিমাদের বিষয়ের সঙ্গে আমার এই বাংলাদেশের মানুষের সঙ্গে তুলনা করেন, আমাদের বাংলাদেশের সঙ্গে তুলনা করেন। আপনার সৌভাগ্য যে
আপনি একজন ইসলামিক কান্ট্রিতে জন্মগ্রহণ হয়েছে, আপনি একটা বাংলাদেশের মতো একটা ইসলামিক কান্ট্রিতে আপনি রয়েছেন। হ্যাঁ, আমাদের এই দেশে অনেক সমস্যা থাকতে পারে, সেটি হচ্ছে মনুষ্য সৃষ্ট। সেটা আজ না হোক কাল, কাল না হয় পরশু, পরশু না হয় 50 বছর পরেও এটি একটি সঠিক একটা অবস্থায় চলে আসবে। কিন্তু আমার হাসি লাগে যে অনেক শিক্ষিতরা আছেন রাস্তাঘাটে, আশেপাশে অনেকেই বলতে থাকেন যে একটা শব্দ যেটা শুনলে আমার কাছে বিশ্বাস করেন খুবই বিরক্তকর লাগে। সেই শব্দগুলো কি? দিস ইজ কল বাংলাদেশ। কিছু একটা হলে এটাই বাংলাদেশ, ফাকিং বাংলাদেশ, এরকম হ্যান ত্যান বাংলাদেশকে অবজ্ঞা করা হয়, বাংলাদেশের জনগণকে অবজ্ঞার চোখে দেখা হয়। দয়া করে এই সমস্ত ব্যাপার থেকে আপনারা বের হয়ে আসবেন। আজকে দেখলেন না পশ্চিমাদের ভয়াবহ তাদের যে আসল রূপ, তাদের যে বিষয়গুলো, আজকে তো আপনারা তো এটি খেয়াল করছেন, দেখেন নাই? এখন চিন্তা করেন, আপনি এখন কম্পেয়ার করবেন আমার এই দেশের সঙ্গে, আমার এই ইসলামিক কান্ট্রি যতগুলো আছে তাদের সঙ্গে আপনি কম্পেয়ার করবেন। এটাই হচ্ছে তাদের আসল রূপ। কিন্তু আপনারা আগে জানতেন না, যা তারা আদিকাল থেকেই এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে আসছে। তো এই পশ্চিমারা অনেকেই সাক্ষাৎকারে তারা আরো বলেছিলেন যে আমরা কোনো কিছু চাই না, সোনা দানা গয়নাগাটি কিছুই চাই না, আমরা চাই হচ্ছে একটা ফ্যামিলি বন্ডেজ। তারা সেটাই এখন কাম্য করে, সেটাই তারা তাদের প্রধান চাওয়া। তো তাদের এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, আজকে থেকে এই বাংলাদেশকে নিয়ে, এই দেশকে নিয়ে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, এবং যেখানে খুশি সেখানে গিয়ে বলবেন না ফাকিং বাংলাদেশ, এটাই বাংলাদেশ, দিস ইজ কল বাংলাদেশ। এগুলো বললে আসলে নিজের কাছে একটা গুড ফিল লাগে, নিজেকে আপডেট মনে হয়। ব্যাপারটা আমার কাছে এরকমই মনে হয়। তো দুঃখের বিষয় একটা জায়গায়, সেটি হচ্ছে যে আজকে আমাদের এই বাংলাদেশের কিছু কথিত প্রগতিশীল নারীবাদীরা রয়েছেন, যারা এখন পর্যন্ত একটা এই পশ্চিমাদের এই ধরনের ভয়াবহ, এই ধরনের নোংরামি, এই ধরনের বর্বরতার বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করে নাই। আমরা ইতিমধ্যে অনেক সময় দেখেছি যে বাংলাদেশে কোনো প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের কোনো মসজিদে একটা আলেম, একটা ইমাম যদি একটা পাদও মারে, সেই বিষয়টাকে নিয়ে মনে করেন যে এই বাংলাদেশের কিছু কথিত নারীবাদীরা তারা এই ছোট্ট একটা ব্লাউজ পরে এবং একটা শাড়ি পরে আর বিশাল বড় একটা পেয়ারটা বের করে মনে করেন যে রাস্তাঘাটে একেবারে শুয়ে পড়ে, রাস্তাঘাটে এত বড় একটা টিপ পরে, সেই টিপটা পরে মনে করেন যে আন্দোলনে একেবারে ঝাঁপিয়ে পড়ে। আজকে কিন্তু বা এই যে অ্যাপস্টেন ফাইল, এই ঘটনার পর থেকে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় নাই। এই যে নাস্তিকতায় বিশ্বাসী করে যারা, এই যে তসলিমা নাসরিনদের যে গং, এই যে লোপা রহমান বলেন, এই যে আসিফ মহিউদ্দিন বলেন, এই যে আপনার হলো মাতব্বর আজাদ বলেন, এই যে নতুন একটা মুফতি মাসুদ, যিনি মুফতি ছিলেন তিনি এখন নাস্তিক হয়ে গেছেন, তারাও কিন্তু এখন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটা টু শব্দ পর্যন্ত করে নাই। এই বদমাশগুলো কোন গর্তে লুকিয়েছে তাদেরকে কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরাই হচ্ছে প্রকৃত, এরা হচ্ছে শয়তান। তাই আমি সেই সমস্ত ভাই বোনদেরকে আমি একটাই অনুরোধ করব, কখনো কোনোদিন আপনি এই দিস ইজ কল বাংলাদেশ, এটাই বাংলাদেশ, ফাকিং বাংলাদেশ, এইটাই সিস্টেম, বাংলাদেশের সঙ্গে কখনোই কম্পেয়ার করবেন না।